নমস্কার, নিউজ লাইভ বাংলার সাফ কথায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সাথে। আর আজকের সাফ কথাতে মূলত আলোচনা হবে বিশ্বকাপ ফুটবল নিয়ে, যেখানে ইতিমধ্যে গোটা দেশে যেন বিশ্বকাপের এই জ্বর, উন্মাদনা, একেবারে হইচই, ধুমধুমার সমস্ত কিছু লক্ষ্য করা যাচ্ছে। বহু ভারতীয় আজ বিশ্বকাপ ফুটবল দেখার জন্য বিভিন্ন দেশে রয়েছেন, বিভিন্ন জায়গাতে খেলা দেখতে উপস্থিত হয়েছেন বিভিন্ন দেশে। কিন্তু সব থেকে বড় আক্ষেপের বিষয় কি বলুন তো, তা হলো আমাদের দেশ, এই ভারতবর্ষ 140 কোটির দেশ, নেই বিশ্বকাপে। শুধু আজকে নয়, শুধু এবারে নয়, দীর্ঘ 96টা বছর। কেন কেন নেই ভারত? কিসের জন্য পিছিয়ে? আজকে আলোচনা হবে সেই প্রসঙ্গেই, যেখানে বিশ্বকাপ ফুটবল, গোটা বিশ্ব জুড়ে যার উন্মাদনা, গোটা বিশ্ব ফুটবলের জ্বরে এই মুহূর্তে কাবু, সেই ফুটবলে ভারতবর্ষ কেন নেই, কেন পিছিয়ে রয়েছে আমাদের এই মহান দেশ ভারতবর্ষ। আজকে সেই নিয়ে থাকবে আলোচনাতে আমার সাথে উপস্থিত থাকবেন আজকের 5 জন অতিথি। আমি শুরুতেই জানিয়ে রাখবো, আমার সাথে থাকবেন মোহনবাগান ক্লাবের সদস্য, কলকাতা থেকে জুড়ে যাবেন সঞ্জীব দে। আমার সাথে থাকবেন ইস্ট বেঙ্গল ক্লাবের সদস্য অনুপ বসু, তিনি শিলিগুড়ি থেকে জুড়ে যাবেন। সঙ্গে উপস্থিত থাকবেন প্রাক্তন গোলরক্ষক, বর্তমানে কোচ উজ্জ্বল মুখোপাধ্যায়, তিনিও কলকাতা থেকে জুড়ে যাচ্ছেন। অন্যদিকে নব্য ভট্টাচার্য, প্রাক্তন সভাপতি মেঘালয় ক্রিকেট অ্যাসোসিয়েশনের, তিনিও থাকছেন ইতিমধ্যে আমাদের সাথে ভার্চুয়ালি শিলং থেকে। অন্যদিকে থাকছেন ত্রিপুরা থেকে ফুটবলের কোচ সুবোধ দেববর্মা। আমি প্রত্যেককেই স্বাগত জানিয়ে আজকের এই আলোচনা, এই অনুষ্ঠান শুরু করে দেব। তবে এই প্রথম আমার সাথে আমি দেখতেই পাচ্ছি আমার সাথে উপস্থিত হয়ে গেছেন দুই অতিথি এসে গেছেন। আমি সঞ্জীব দাকে দেখতে পাচ্ছি আমার সাথে রয়েছেন, এবং রয়েছেন নব্য ভট্টাচার্য রয়েছেন আমার সাথে। আমি দুজনকেই স্বাগত জানাচ্ছি। যেহেতু দুজনেই রয়েছেন, আমি সঞ্জীব দাকে দিয়েই শুরু করছি। মোহনবাগান একেবারে আবেগ বলা যায় বাঙালিদের কাছে, যেরকম ভাবে ঝগড়া, উন্মাদনা, ইলিশ চিংড়ি মারামারি সমস্ত কিছু লেগেই রয়েছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে ফুটবল খেলা চলছে, গোটা বিশ্ব একটা আলাদাই যেন জ্বরে কাবু হয়েছে। সেই জায়গায় সঞ্জীব দা, শুরুতেই জানতে চাইবো যে বিষয়টা, যে 1930 থেকে এখনো পর্যন্ত যদি দেখি 96টা বছর পেরিয়ে গেল দেখতে দেখতে, কিন্তু ভারতবর্ষ কেন নেই? কিসের কারণে আমরা পিছিয়ে রয়েছি? সঞ্জীব দা। প্রথমে আমি বলবো, ভারতবর্ষে 140 কোটি মানুষ। আমরা আজকের দিনেতে কেন আমরা ফুটবল নিয়ে ভাবছি, আজকে কেন আমরা এক জায়গায় এসেছি, তার মেন কারণটা হলো গিয়ে, আমরা দেখছি কেপ ভার্দেকে, যেখানে 5,30,000 মানুষের একটা ছোট্ট দেশ। আমরা দেখেছি কোরাসাওকে, যেখানে 1,50,000-এর একটা ছোট্ট দেশ। তারা যদি বিশ্বকাপ খেলতে পারে, তাহলে আমরা 1,40,40,00,000 দেশের আমরা দেশ কেন খেলতে পারবো না? সো সেখানেই আমাদের প্রশ্ন। আমরা দেখেছি মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মুম্বাই, ডেম্পো সব নিয়ে আমরা মাতামাতি করি, কিন্তু যখন আমাদের বিশ্ব ফুটবলের কথা আসে তখন কিন্তু আমরা পিছিয়ে যাই। তখন আমরা ভাবি যে আমাদের দেশ কবে খেলবে। আমরা এই গত 4 বছর বা ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার পরের 4 বছর আমরা কিন্তু মাতামাতি করব না। কেন করব না? প্রশ্নটা এখানেতেই। আমাদেরকে ভাবতে হবে যে আমাদের ভারতবর্ষের প্রবলেমটা কোথায়। 140 কোটি মানুষের মধ্যে থেকে 11টা প্লেয়ার পাওয়া যায় না। কেন পাওয়া যাবে না? আমাদের যেতে হবে গ্রাসরুট সলিউশনেতে। গ্রাসরুট সলিউশন বলতে আমাদের যেতে হবে স্কুলে স্কুলে, আমাদের সেন্টার থেকে, মানে ক্রীড়া দপ্তর তার সঙ্গে শিক্ষা দপ্তর দুজনকে একসাথে কাজ করতে হবে। আমাদের স্কুলের বাচ্চাদের 8 বছর থেকে 16 বছরের যে বাচ্চা, তাদের সেখান থেকেই আমাদের গ্রাসরুট লেভেলে কাজ করতে হবে। ভারতবর্ষে 700টা জেলা আছে। 700টা জেলার থেকে আমরা কি পারি না 11টা প্লেয়ার আনতে? স্কুল থেকে যদি আমরা শুরু করি আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্ট বা একটা লিগ শুরু করি, আমরা প্রত্যেক স্কুল থেকে কেন পাবো না বছরের শেষে 2টো করে স্ট্রাইকার? যেখানে আমাদের ইন্ডিয়ান ফুটবলে আমরা দেখে আসছি স্ট্রাইকারের অভাব। আমাদের এখানে আইএসএল হয়, আইএসএল আমরা দেখতে পারি গোল করছে বিদেশি সব স্ট্রাইকার। কেন ইন্ডিয়ান স্ট্রাইকার না? কেন রহিম আলী একাই আমাদের ইন্ডিয়ান স্ট্রাইকার? কেন আমাদের সুনীল ছেত্রী একাই স্ট্রাইকার? তার আগে আমাদের বাইচুং ভুটিয়া কেন একা স্ট্রাইকার? সো আমাদের এখানে স্ট্রাইকার দরকার, আমাদের ইন্ডিয়ান প্লেয়ার দরকার, পরিকাঠামো দরকার। তার জন্য আমাদের ক্রীড়া দপ্তরকে, রাজ্যের ক্রীড়া দপ্তর এবং সেন্টারের ক্রীড়া দপ্তর দুজনকে একসঙ্গে নিয়ে কাজ করতে হবে, তবেই আমাদের ভারতবর্ষের ফুটবল এগিয়ে যাবে। আপনি কি প্রশাসনের উপরেই ঠেলছেন, নাকি এর ক্ষেত্রে ফেডারেশন, ক্লাব তাদেরও ভূমিকা রয়েছে?
আমি আপনাকে প্রথমেই বলবো যে ফেডারেশনের যেমন বড় দায়িত্ব, তার সঙ্গে আমি আমাদের ক্রীড়া ডিপার্টমেন্ট মানে ক্রীড়া দপ্তরকেও আমি দায়ী করব। কারণ তারা দেখে যে দেখুন, আমরা ক্রিকেট নিয়ে আমরা এত মাতামাতি করি, ক্রিকেটে এত পয়সা, এত টাকা, এত অ্যাডভার্টাইজমেন্ট, বাট আমাদের এআইএফএফ এর জন্য কিন্তু এখনো পর্যন্ত স্পন্সর পাওয়া যাচ্ছে না। ক্লাবগুলো সব মিলে এআইএফএফ কে চালাতে শুরু করেছে, যেটা নেক্সট 2 বছর বা 3 বছরের জন্য একটা চুক্তি হতে চলেছে। সো প্রবলেমটা ওইখানেতেই, ইনভেস্টর নেই। তো সেটার জন্য আমাদের সেন্টারকে ভাবতে হবে, আমাদের এআইএফএফ কে ভাবতে হবে যে আমাদের ফুটবলের গ্রাসরুট লেভেলটাকে কিভাবে উপরে তোলা যায়। বেশ, আমি আসবো সঞ্জীব দা। আমি এই মুহূর্তে একটু নব্যদা রয়েছেন আমার সাথে, নব্যদা স্বাগত জানাবো। এবং যেহেতু প্রশ্ন উঠে আসছে যে ভারতবর্ষ আমাদের দেশ, সেখানে যেরকম ভাবে ভারতবর্ষ ক্রিকেটের ভারতবর্ষ, সেই জায়গায় কেন ফুটবলের ভারতবর্ষ হচ্ছে না? আজকের দিনে দাঁড়িয়ে সঞ্জীব দা যেটা বলছিলেন যে প্রশাসনের কোথাও গিয়ে একটা ব্যর্থতা রয়েছে, যার কারণে আমরা পিছিয়ে পড়ছি, কিন্তু আর কতদিন? ক্রিকেটের কথা বললেন আপনি। ক্রিকেটের যা এক রাত্রিতে হয়নি বা 2 রাত্রিতে হয়নি। ক্রিকেটও আমরা এক সময় পিছিয়েই ছিলাম, কিন্তু ক্রিকেটের আপনার দেখতে হবে আমাদের ফুটবল বা অন্য অন্য খেলায়, ফুটবলেই আমরা কথা বলছি এখন, যে ফুটবলে কেন পিছিয়ে। আর যদি এখন দেখেন আপনি, এই 4-5 বছরের মধ্যে ফুটবল একদম নিচু স্তরে পৌঁছে গেছে। ইংরেজিতে যেটা বলে, ইট হ্যাজ রিচ দ্য নাডির। আপনি দেখুন ক্রিকেটে কেন এসছে পপুলারিটি, ওভারনাইট তো হয়নি। এটা কিসের জন্য হয়েছে? প্রপার প্ল্যানিং, স্ট্র্যাটেজি, ম্যানেজমেন্ট, আর মেইন হলো আপনার গ্রাসরুট লেভেল থেকে। আপনি যদি ডোমেস্টিক টুর্নামেন্টস, ডোমেস্টিক সিজন ফ্রম, আপনি ধরুন 7 বছর 8 বছর ধরে যদি শুরু না করা যায়, কাউকে আপনি 14 বছর 15 বছর, ঠিক আছে, একটা খেলোয়াড় ফুটবল খেলছে, একটা ফুটবল নিয়ে মাঠে দৌড়চ্ছে, কিন্তু বাকি দেশগুলো, এই যে 5-5.5 লক্ষ দেশ, ভানাবার্ডে এসছে, উরুগুয়ে এসছে, ওদের টেকনিক 6 বছর 7 বছর ধরে থেকেই শুরু হয়ে যায় স্পটিং। আপনার 50টা বা 100টা ছেলে একটা মাঠে খেলছে, ওখান থেকে আপনি, সবাই তো আর গিয়ে নিজের দেশকে রিপ্রেজেন্ট করবে না, তো স্পটিং করা এই গ্রাসরুট লেভেলে, তারপরে অ্যাডভান্স ট্রেনিং, ওখান থেকে আপনি 100 জন যদি ছেলে দেখুন, আপনি আলটিমেটলি গিয়ে যখন 10 বছর 12 বছর ওটাকে ফিল্টার করে আপনি কজন পাবেন? 20 জন পাবেন, 25 জন পাবেন। তো এটা একটা, দিস ইজ এ হোল টাইম প্ল্যানিং, ইন্টিগ্রিটি। আর আমাদের ফুটবলের ম্যানেজমেন্ট, ডোমেস্টিক সিজন কিছুই নেই মধ্যে। আমাদের এই যখন আই লিগ গুলো চলছিল, আপনি দেখুন, আমরা উত্তর পূর্ব থেকে এসছি। উত্তর পূর্ব ওই সময় আমার স্টেট মেঘালয় থেকে 3টে টিম ছিল আই লিগে। তা আজকে আপনি দেখুন, আইএসএল হচ্ছে না, আই লিগ হচ্ছে না, ঠিক আছে, ভালো হচ্ছে না, কিন্তু জুনিয়র লেভেলের যদি আপনি শুরু না করেন, তাহলে আরো 50 বছর, আরো 100 বছর গেলেও কিছু হবে না। কারণ আপনি যে খেলাই দেখেন, ক্রিকেট দেখুন, আপনি ফুটবল, টেনিস, অল আর সাইন্টিফিক। ওখানে একটা টেকনিক আছে, সব খেলা আলাদা টেকনিক আছে। ওই টেকনিক, তারপরে আমাদের কোচিং লেভেল, সব নিয়ে ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি করলে তারপরে গিয়ে, আরো ধরুন 10 বছর আমি দিচ্ছি, যদি এখন থেকে শুরু হয়, তাহলে আমরা গিয়ে এই ক্রিকেটের 10% লেভেলে পৌঁছতে পারি। না হলে ঠিক, মানে ফুটবলে কোনো আপনি কিছু দেখুন, একদিনে সম্ভব নয়, একটু একটু করে সেটাকে নয়। শুরু করতে হবে। হ্যাঁ,
এবং সেটা কেন হচ্ছে না এখনো পর্যন্ত, সেটা নিয়ে আজকে প্রশ্ন থাকছে। আমি নব্যদা একটু থামাবো, বাকিরাও এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন। আমি একটু, অনুপদা রয়েছেন আমার সাথে ওয়েস্ট বেঙ্গলের থেকে, আমি স্বাগত জানাবো অনুপদাকে। অনুপদা, এই যে ছবিটা লক্ষ্য করা যাচ্ছে, যে ফুটবল বিশ্বকাপ যার উন্মাদনা এই মুহূর্তে, ফুটবল প্রেমীদের যে উত্তেজনার পারদ প্রতিদিন যেন চড়ছে একটু একটু করে, প্রতিদিন টান টান উত্তেজনা, কিন্তু এই উত্তেজনার মধ্যেও একটা আক্ষেপ, আমরা ভারতবর্ষ হিসেবে থাকছে, কারণ আমাদের দেশ নেই সেখানে। অনুপদা শুনতে পাচ্ছেন? না, আমি একটু, উৎপলদাও জুড়ে গেছেন এই মুহূর্তে, উৎপলদার কাছে যাব। উৎপলদা, স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এই যে ছবিটা উঠে আসছে আজকের দিনে দাঁড়িয়ে, ভারতবর্ষ যেখানে ফুটবল বিশ্বকাপে কেন নেই, প্রশ্ন আমরা সেখানেই তুলছি যে কোথায় ব্যর্থতা, কার দিকে এই দায় ঠেলবেন উৎপলদা? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আরেকবার বলুন প্রশ্নটা কি বললেন, তখন মনে হলো যেন আপনার ডিসকানেক্ট চলছিল। উৎপলদা, প্রশ্ন হচ্ছে একটা, এই যে ফুটবলের বিশ্বকাপ, টান টান উত্তেজনা, প্রত্যেকটা দিন একেবারে যে ম্যাচ, তার জন্য মানুষের যেভাবে উত্তেজনা পারদ চড়ছে, কিন্তু আক্ষেপ আমাদের তো থাকবেই ভারতবাসী হিসেবে, কারণ আমাদের ভারতবর্ষ নেই ফুটবলের এই মহারণে। কেন, কোথায় ব্যর্থতা? দেখুন, আগে কি আলোচনা হয়েছে, নমস্কার, আগে কি আলোচনা হয়েছে আমি তো জানি না। তো আমাকে যেই প্রশ্নটা করলেন, সবার প্রথমে আমি বলি ফিফা বিশ্বকাপ পুরুষদের কেন ভারত খেলতে পারছে, তার ঐতিহাসিক না খেলার কারণ হচ্ছে 1950 সালে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সিদ্ধান্ত নিয়েছিল আমরা বিশ্বকাপ খেলতে যাব। ঠিক ঠিক আছে, তো সেই 1950 সালে যদি ভারত এশিয়া আফ্রিকা জোন থেকে ভারত যেত, ইন্দোনেশিয়া, বার্মা, ফিলিপিন্স এরা সব নাম তুলে নিয়েছে এবং ডাইরেক্ট ভারতবর্ষের খেলবার একটা বিশাল সুযোগ চলে এসেছিল। তো সেই জায়গাগুলো থেকে অফিসিয়াল কারণে ভারতবর্ষকে পিছিয়ে দিয়েছে। ভারতবর্ষের ফুটবল পরিচালনা যারা করত, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসাররা এবং ভারতবর্ষের মন্ত্রিসভা, এরা ফার্স্ট এই জায়গাটায় বাধা দিয়েছে। বলেছে কি খরচা বহন করতে পারবে না বলে, খালি পায়ে বুট কিনে দিতে পারবে না বলে, এর জন্য খেলতে যাবে। উৎপলদা, তাহলে কি সেটাই সব থেকে ভুল হিসেবে আপনি দেখছেন যে 1950 সুযোগ পেয়েও ভারতবর্ষ খেললো না আজও পর্যন্ত, সেটাই কি তাহলে ভুল, তারা করে বেড়াচ্ছে? হ্যাঁ, ওটা একটা 1 নম্বর ভুল, কারণ ওই লেভেলটা যদি তখন খেলতে যেত তাহলে সেই 7টা পেলে পরে ভারতবর্ষের 7টা অন্যরকম থাকতো। যে তারপরের থেকে কি হলো, 1948-এর অলিম্পিকে গেল, 52-র অলিম্পিকে গেল, অলিম্পিকটাকেও ঠিক করে ধরে রাখতে পারলো না। শুধু ফুটবল না, ফুটবলের সঙ্গে সঙ্গে ভারতের আরেকটা সেরা খেলা যেটাতে ভারত স্বর্ণপদক জিতেছে অলিম্পিকে, হকিকেও ডিমোলাইজ করে দিল। করে দিয়ে কি করলো, হঠাৎ একটা নতুন খেলার উদ্বোধন হলো, ক্রিকেট। আপনি যদি খুব ভালো করে খেয়াল করেন তাহলে আমাদের দেশের 50 to 80% স্পন্সরশিপ ক্রিকেটে, অ্যাথলেটিক্স, ফুটবল, হকি, এই সমস্ত কোনো জায়গায় স্পন্সর এই পয়সাটা বেয়ার করছে না, ইভেন কি ভারত সরকারও করছে না। ভারত সরকারের একটি স্টেট, উড়িষ্যা গভর্নমেন্ট, রিসেন্টলি হকি নিয়ে খুব মেতেছিল। দেখুন, হকিতে ভারত আবার একটা ভালো পারফরমেন্স পেয়েছে, কিন্তু আবার হকি নিচের দিকে চলে যাচ্ছে। তো সবার ফার্স্ট হচ্ছে যে একটা স্বাদ, এই স্বাদটাকে তো পেতে হবে। তো এই প্রথম দিন থেকে আমরা ডিপ্রাইভ হচ্ছি, ভারতীয় ফুটবল ফেডারেশন এবং ভারতের অ্যাডমিনিস্ট্রেটিভ, যেখান থেকে ভারতের মন্ত্রিসভা পরিচালনা হয়। উৎপলদা, এই যে একদিকে খালি পায়ে খেলার প্রসঙ্গটা যেহেতু আপনি তুললেন, এটা কি সত্যি এখনো পর্যন্ত চলে আসা মিথ, নাকি এটাই বাস্তব যার জন্যই হলো না সমস্ত কিছু? হ্যাঁ, তখন যদি পাঠাতো এবং ঠিক মতন করে যদি ফুটবলটাকে পরিষেবা দিত, তাহলে আজকের ফুটবল আমরা এখানে থাকতাম না। তারপরের গুলো হচ্ছে গ্রাসরুট পরিকল্পনা।
ভারতবর্ষে কোনো গ্রাসরুট পরিকল্পনা তখনকার সময় থেকে ছিল না। লাস্ট 4-5 বছর ধরে ভারতবর্ষে গ্রাসরুট ফুটবল পরিচালনা হচ্ছে। তার আগে মাঝখানে আপনাকে আমি একটা কথা বলি, আপনি হয়তো না শুনেছেন, মার্গারেট ওয়াহব তখন ভারতবর্ষের ক্রীড়ামন্ত্রী ছিল। মোস্টলি 88 to 93, 94, 95 হুম এই সময় উনি একটা প্রজেক্ট নিয়ে এসেছিল, হুম স্পোর্টস হোস্টেল। তো সারা ভারতবর্ষে উনি চেষ্টা করেছিলেন যে প্রত্যেকটা স্টেটে 4টে 5টা 6টা করে স্পোর্টস হোস্টেল বানাতে, কিন্তু উনি করে উঠতে পারেন। কয়েকটা জায়গায় এরকম স্পোর্টস হোস্টেল হয়েছিল, এবং যেখান থেকে যেই সমস্ত ট্যালেন্ট তখনকার ফুটবলার উঠে এসেছিল, তার সঙ্গে সঙ্গে ওই সময় একটা মাল্টি মিলিয়ন কোম্পানি টাটা ফুটবল একাডেমি একটা প্রজেক্ট করেছিল, টাটা ফুটবল একাডেমি। সেইখান থেকে কিছু ভালো ভালো, কিন্তু এই যে এদের নিয়ে সমন্বয় করে যে একটা দল তৈরি করা, বা এই যে এই সমস্ত পরের ধাপে যে আরো প্লেয়ার তুলে নিয়ে আসা, এইগুলো ভারতবর্ষে আর হয়নি। মার্গারেট আলবাও চলে গেছে, স্পোর্টস হোস্টেলে উঠে গেছে ম্যাক্সিমাম জায়গায়। বেশ। তো এই যে গ্রাসরুট জিনিসটা আমাদের দেশের সেই থেকে যে নিচের দিকে, এই রিসেন্টলি আর্সেন ওয়েঙ্গার এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং ফিফা মিলে হুম একটা নতুন কাজ করছে বছর দুয়েক ধরে, বা বছর দেড়েক ধরে একটা নতুন কাজ করছে। তার নাম দিয়েছে ফিফা AIFF ট্যালেন্ট ডেভেলপমেন্ট স্কিম। এটা অরিজিনাল ফিফা ট্যালেন্ট ডেভেলপমেন্ট স্কিম। তো আমরা যতক্ষণ না এইরকম টাইপের ট্যালেন্ট ডেভেলপমেন্ট স্কিম করতে পারবো ঠিক, গ্রাসরুট যে লেভেল কথাটা থেকে, সঞ্জীব দাও বলছিলেন একেবারে কিছুক্ষণ আগে, যে আমাদেরকে খুঁজতে হবে, ট্যালেন্ট বার করতে হবে। আজকে 3 মহাতারকা যখন আমরা দেখছি যে ফুটবলের বিশ্বকাপে নামতে চলেছে, লিওনেল মেসি হোক বা রোনাল্ডো হোক বা এমবাপে হোক, কিন্তু সেই জায়গায় আমাদের ক্ষেত্রে অর্থাৎ ভারতবর্ষেও তো রয়েছেন সুনীল ছেত্রী হোক বা বাইচুং না ভুটিয়া, তাহলে এইবার কেন এই যে আমরা আপনি আক্ষেপ? সুনীল ছেত্রীর নাম বললেন, হুম এখানে আমি একটা জিনিস বলছি টেকনিক্যালি। হুম আমরা টেকনিক্যালি, ট্যাকটিক্যালি, থিওরিটিক্যালি, সাইকোলজিক্যালি, ফিজিক্যালি অ্যান্ড গেম ইনসাইট, তার মধ্যে সব থেকে বড় জিনিস হচ্ছে ফিজিক্যালি। একটা কথা আছে, ভিউ টু ম্যাক্স, ম্যাক্সিমাম ভলিউম অক্সিজেন ইনটেক ক্যাপাসিটি, যেইগুলো বিদেশের 60 to 70 ওদের রেট, সেইখানটায় আমাদের রেট হচ্ছে 50, 52, 55 এইরকম। আমরা হাই ইন্টেন্সিটিতে, ধরুন 90 মিনিটের খেলা, হাই প্রেস করতে হবে, আমরা ওই হাই প্রেস 90 মিনিটস পর্যন্ত যেতে পারছি না। ফিজিক্যালি আমরা অনেক উইক। উইক হয়ে ওদের যাচ্ছে। থেকে বেশ, 10 আমি to আমি 15% উৎপলদা আমি আসবো। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট যে কেন ভারতীয় প্লেয়ারদের ক্ষেত্রে কোথায় এই প্রতিবন্ধকতাটা তৈরি হচ্ছে। আমার সাথে আরো দুজন অতিথি অনুপদা এবং তার সাথে সুবোধদাও রয়েছেন, কিন্তু সময় বলছে একটা বিরতি নিতে হবে। বিরতির পর আমি ফিরে আসছি আলোচনার মধ্যে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আবারও চলে যাব আলোচনাতে। চলছে আজকে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 নিয়ে, কিন্তু আলোচনা এখানে হলেও ভারতবর্ষ কোথাও গিয়ে যেন একটা উকি মারছে যে কেন নেই, বারবার প্রশ্ন এই ক্ষেত্রে উঠে আসছে। আমি চলে যাব আলোচনাতে। এই মুহূর্তে সুবোধ দেববর্মা রয়েছেন আমার সাথে, তিনি কোচ ত্রিপুরা থেকে রয়েছেন, যেখানে আমরা কথা বলছিলাম যে কাল্টিভেট করতে হবে, প্লেয়ার খুঁজে বের করতে হবে, যেমনটা আমাদের সাথে বাকিরা বলছিলেন। সেই জায়গাতে কোথাও গিয়ে সেই কাজটা হয়তো করছেন সুবোধ বাবু। সুবোধদা, এই যে ISL, আই লিগ, কোটি কোটি টাকা বিনিয়োগ, কিন্তু তারই মধ্যে ফুটবলের আজকে কেন বিশ্বকাপের স্বপ্ন অধরাই রয়ে গেল ভারতবর্ষে দাঁড়িয়ে? সুবোধদা। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমার ব্যক্তিগত মতামত যে আমাদের ইন্ডিয়া সবচেয়ে পিছিয়ে রয়েছে। আমার ব্যক্তিগত মতে এইখানে আমার হয় যে গ্রাসরুট লেভেল থেকে আমাদের পরিকল্পনা মাফিক আমরা এই এই পরিকল্পনা মাফিক আমরা কাজ শুরু করতে পারে না। কারণ আমাদের ভারতবর্ষ অন্যান্য কান্ট্রির তুলনায় অনেক পিছিয়ে আছে। বলতে গেলে ক্যামেরুর মতো একটা
একটা রাষ্ট্র, সে আমাদের ভারতবর্ষের তুলনায় অনেক ছোট রাজ্য, তারপরেও ওরা এগিয়ে গেছে। কিন্তু আমরা আমরা দেখতে পাই ক্রিকেটে আমরা কিভাবে অগ্রগতি হয়েছে এবং ফুটবলে কেন পিছিয়ে আছে আমরা। এই ব্যাপারটা তো ক্লিয়ার ভাবে আমরা আরো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এই ব্যাপারে আরো তীক্ষ্ণভাবে মানে এই এই ব্যাপারে আরো দেখার আশা করি, মনে করি আমি। বেশ, অল ইন্ডিয়া ফেডারেশন, ফুটবল ফেডারেশনের নজর রাখা উচিত বলে মনে করছেন। আমি একটু অনুপদার কাছে যাব। অনুপদা, কিছুক্ষণ আগেও আপনাকে যে প্রশ্ন আমি রাখছিলাম যে এই যে ফুটবল বিশ্বকাপ, যেখানে আমরা বারবার কথা বলছি ইনফ্রাস্ট্রাকচার নাকি কিসের কারণ বলুন তো, ফেডারেশন নাকি রাজনীতি ঢুকে যাওয়া? সব থেকে বড় প্রশ্ন আজকে ভারতবর্ষের যে কোনো কিছুতে রাজনীতি ঢুকে যাওয়া, সেটাও কি কোথাও গিয়ে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে? অনেকক্ষণ ধরে বলছেন এবং খুব আমি অনুপদার কোনো ভালো কথা সাউন্ড বলছিলেন। শুনতে পাচ্ছি না। আমি আমার অনুপদাকে জানতে ব্যক্তিগত চাইবো, অনুপদা মত শুনতে কিছু আছে। পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি, আমি তোমার কথা শুনতে পাচ্ছি। আমার কথা শোনা যাচ্ছে? অনুপদা, এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে বারবার যে প্রশ্ন উঠে আসছে হ্যালো? যে ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম নাকি ফেডারেশন, এই সমস্যাগুলো যখন উঠে আসছে, কিছুক্ষণ আগে উৎপলদা হ্যাঁ। বলছিলেন যে প্লেয়ারদের ক্ষেত্রেও কোথাও গিয়ে একটা বা সমস্যা রয়েছে, কিন্তু সব থেকে বড় প্রশ্ন যে রাজনীতি, ভারতবর্ষে আজকে যে কোনো বিষয়ে রাজনীতি ঢুকে যাওয়া, ফুটবলের ক্ষেত্রেও কি সেটাই হয়েছে? রাজনীতি একটা বড় ফ্যাক্টর আছে। আমি তোমাকে পরিষ্কারভাবে বলি, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আমাদের যে পরিকল্পনা করা উচিত তারা সেটা করে না। খুব আনফর্চুনেট বলতে আমার কোনো দ্বিধা নেই যে আমাদের যে আইএসএল সবথেকে টপ লিগ, সে আইএসএল এ বছরে সিঙ্গেল লিগ হলো। কেন হলো? ডিউ টু এআইএফএফ। এআইএফএফ তার কোনো টাকা পয়সা দিতে পারেনি, কোনো স্পন্সরশিপ জোগাড় করতে পারেনি। তারা আগের যে বছর, যে লাস্ট 5 বছর 5 বছর 10 বছর ধরে যারা আমাদের স্পন্সর করছে, তাদেরকেও রাখতে পারেনি। এটা ভেরি আনফর্চুনেট। আমি সবথেকে বড় ব্যাপার তোমাকে আমি বলছি, এই যে আমাদের ইন্ডিয়া ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স 1962 জাকার্তা অলিম্পিকে, জাকার্তা এশিয়ান গেমস, সরি আমি দুজনেই অলিম্পিক কথা বলছিলাম, বলছেন, অনুপদা জাকার্তা এশিয়ান এবং গেমস, সঞ্জীব দা। আমি সেখানে যাদেরকে হারিয়েছিল কথাই ইন্ডিয়া। উঠে আসছে না, দুজনেই বলছেন শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছ না? কোনো একটা কারণে হয়তো সাউন্ডের সমস্যা রয়েছে। তবে এই হ্যাঁ, মুহূর্তে হ্যালো? দাঁড়িয়ে যে প্রসঙ্গ উঠে আসছে যে রাজনীতি বলছি, কি ঢুকে হ্যালো, যাওয়া, শোনা- তার সেটাই কি কারণ? স- যেমনটা বলছিলেন অনুপ। বলছি, আমি বলছি যে ইন্ডিয়া যে বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স করেছিল 1962 জাকার্তা এশিয়ান গেমসে, সেই জাকার্তা এশিয়ান গেমসে ইন্ডিয়া যাদেরকে 2-1 হারিয়েছিল, সেই সাউথ কোরিয়া এবছর ফার্স্ট যে ম্যাচ ওয়ার্ল্ড কাপে খেললো, সেখানে কিন্তু তারা উইন করেছে। এটা আমাদের কাছে সব থেকে বেদনাদায়ক। আমি আশ্চর্য হয়ে যাই ইন্ডিয়া গভর্নমেন্ট এবং ইন্ডিয়াতে কোনো কোনো স্পোর্টস পলিসি বলে কিছু নেই। স্পোর্টস পলিসি বলে একটা জিনিস থাকা দরকার, যেটা আমাদের পাশের কান্ট্রি চায়নাতে আছে। চায়নাতে যেটা সিস্টেম আছে, আমি সবাইকে ডিউ রেসপেক্ট বলছি, চায়নাতে যে সিস্টেম আছে, বাচ্চা যখন বড় হয় তখন স্পোর্টস যে কাউন্সিল আছে, স্পোর্টস যারা ডিপার্টমেন্ট আছে, তারা তাদের বাড়িতে আসে, এসে বাচ্চা কোন দিকে ন্যাক আছে সেটা দেখে নেয়। সে ইনডোর গেম, আউটডোর গেম, যে গেমই হোয়াট এভার মেবি, যেখানে থাকুক। কিন্তু তা আমাদের এখানে কোনো ভিশন নেই, কোনো রকম কোনো চিন্তা ভাবনা নেই, একদম হরির নামে ছেড়ে দিয়েছে। আমাদের আর একটা জিনিস আমি বলবো, এটা আমি আপনাদের কাছে শেয়ার করছি, যে ভারতবর্ষের ক্রিকেটটা আমরা খুব ভালোভাবে নিই। আমরা ক্রিকেটে অনেক বড় জায়গায় আছি, আমি সবাইকে ভাবি ক্রিকেটটা আমি ভালোবাসি, বাট আমি একটা জিনিস বলবো যে ক্রিকেট কিন্তু অন্য খেলাগুলোকে খেয়ে নিয়েছে। এটা আমার কাছে পরিষ্কার কথা বলছি। কারণ ক্রিকেটে যে পরিমাণ অর্থ আছে, যে পরিমাণ শ্রম আছে, যে পরিমাণ ট্যালেন্ট আছে, সেটা কিন্তু আমাদের অন্য খেলাগুলোতে আছে। একটু যদি তাদেরকে যদি একটু দেখভাল করা যায়, একটু টাকা পয়সা দেওয়া যায়, স্পন্সরশিপ করা যায় বিলো লেভেল থেকে, তাহলে কিন্তু সেটা হতে পারে। এটা আমার মনে হয়, আমার ব্যক্তিগত ধারণা এটা। আমি এই প্রসঙ্গেই যাব। সঞ্জীব দাও রয়েছেন, উৎপল দাও রয়েছেন, নব্যদাও রয়েছেন। তিনি মেঘালয় ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি। নব্যদা, আপনারও কি এটাই মনে হয় যে ক্রিকেটই কি তাহলে সব খেলাকে খেয়ে ফেললো, হারিয়ে গেল ক্রিকেটের জন্যই সবকিছু? থেকে এখন বেরিয়ে বাস্তবে আসা দরকার।
আমরা খালি পায়ে খেলেছি কি করেছি, আমরা একটু ইতিহাস নিয়ে একটু ইমোশনাল বেশি। আমাদের প্র্যাকটিক্যাল কি সিচুয়েশন আছে দেখতে হবে। আমি আগেও বলেছি যে ডোমেস্টিক সিজনটা যে আমাদের সব ডিস্ট্রিক্টে অ্যাটলিস্ট আপনার 5টা করে একাডেমি, তারপরে স্পটার্স, এগুলো সাপোর্ট করতে হবে সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট। তারপরে দেখতে হবে কোন কোন রাজ্যতে, সব রাজ্যতে আপনি ফুটবলের পাবেন না। যেরকম আমাদের নর্থ ইস্টে সব রাজ্যে একটা সময় ইন্ডিয়ার টিমে 7 জন ছিল মণিপুর থেকে, আমার স্টেট থেকে ছিল 3 জন, কিন্তু তারপরে সব হারিয়ে গেছে। আপনি যদি এখন 3টে 4টে আমি আইডিয়া দিচ্ছি। একটা হলো ক্রিকেটের কথা আপনারা বলছেন, ক্রিকেটও একদিনে হয়নি। 98 থেকে একটা সময় ছিল যখন গাভাস্করও 500 টাকা ফিস পেতেন একটা টেস্ট খেলতে। আজকে ফিস খেলে 2 crore টাকা পায় একটা টেস্ট খেললে। এটা কি রাতারাতি হয়েছে? না। ক্রিকেটে স্পন্সর এসছে রাতারাতি না, গ্রোথ হয়েছে ক্রিকেটে। আর লোয়ার জুনিয়র লেভেল থেকে শুরু হয়েছে। আমাদের ফুটবলের 1 নম্বর হবে যে ইন্টারস্টেট টুর্নামেন্ট আন্ডার 12 এজ ক্যাটাগরি থেকে শুরু হতে হবে। যেরকম আমরা ক্রিকেটে আছে আন্ডার 12, আন্ডার 14, আন্ডার 16, আন্ডার 19, আন্ডার 25। এই স্টেজে ডিস্ট্রিক্ট লেভেলে, স্টেটে করতে হবে। আর অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ইন্টারস্টেট লেভেলে করতে হবে। তারপরে আপনার একাডেমি, অনেকগুলো একাডেমি খুলতে হবে। খালি একাডেমি খুলে হবে না, ভালো কোচের দরকার, টেকনিক, লেটেস্ট টেকনিক, ওদেরকে বাইরে পাঠাতে হবে এক্সপোজার ট্যুরে। যে যে দেশে আজকে দেখুন, আমরা এশিয়ান ফুটবল কনফেডারেশন থেকে এবার 2টো নতুন টিম এসছে, উজবেকিস্তান আর জর্ডান আর ইরাক। ভারত কোথাও নেই। তো আমাদের স্ট্র্যাটেজি, প্ল্যানিং, ম্যানেজমেন্ট, আপনি আজকে দেখুন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কি অবস্থা। মিটিং হয় না, টুর্নামেন্ট হয় না, ISL বাতিল হয়ে গেছে। তো কোথা থেকে ছেলেরা খেলতে আসবে ফুটবল? বেশ, আমি সবাই একটু ক্রিকেটে আসছে। সঞ্জীব দা থেকে উত্তর নেব। সঞ্জীব দা, স্ট্র্যাটেজি, প্ল্যানিং, ম্যানেজমেন্ট সমস্ত কিছুর ক্ষেত্রে কোথাও একটা সমস্যা থাকাতেই কি অবস্থা মনে করছেন সঞ্জীব দা? আমি দাদাকে থ্যাংক ইউ বলবো। দাদা যে কথাগুলো তুললো ভীষণ ভালো লাগলো, কারণ আমারই মনের কথা দাদা অ্যাকচুয়ালি বলে দিলেন। সত্যি কথা বলতে আজকে যে ভারতবর্ষের ফুটবলের যে পজিশন, মানে আমরা কিছুদিন আগে অবধি 97-এ ছিলাম, এখন আমরা 139। কেন? মানে এই যে মাঝখানের গ্যাপিংটা, তার পিছনে দায়ী হচ্ছে আমাদের শুধু পরিকাঠামো। আর এই কাঠামোটা করতে পারে তারাই যারা ফুটবলকে দেখাশোনা করে, তার মানে AIFF বা AIF বা আমাদের স্পোর্টস মিনিস্ট্রি ডিপার্টমেন্ট। ঠিক আছে, এবারে ইমিডিয়েট রাতারাতি আমাদের ভারতবর্ষের ফুটবল টিম তৈরি হয়ে যাবে না যারা 4 বছর পর বিশ্বকাপ খেলবে। সো তার জন্য কি করতে হবে না, তার জন্য ফার্স্ট করতে হবে যেসব OCI প্লেয়ার, যেসব PIO প্লেয়ার, মানে ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার যারা বিদেশের হয়ে খেলছে, যেমন এবারেই খেলছে উরুগুয়ের হয়ে খেলছে, আমাদের অস্ট্রিয়ার হয়ে খেলছে, জাপান, জর্ডানের হয়ে খেলছে, আমাদের ইন্ডিয়ান প্লেয়ার যারা ওদের দেশে থেকে খেলছে, তাদেরকে আমাদের স্পোর্টস মিনিস্ট্রি থেকে তাদের সঙ্গে কথা বলে তাদেরকে নিয়ে আসতে হবে। নিয়ে এসে ভারতের হয়ে এশিয়ান যে টুর্নামেন্টগুলো আছে তাতে খেলাতে হবে। ভারতের র্যাঙ্ক ইমিডিয়েট উপরে আনতে হবে, না হলে 140 কোটির একটা দেশ 139 নম্বর র্যাঙ্কে, মানে ভাবলেও আমাদের গায়ে কাঁটা দিয়ে ওঠে, সত্যি কথা বলতে। বলছেন ঠিকই, এই যে বাইরের প্লেয়ারদেরকে এখানে এনে খেলার ব্যাপারটা, এই খেলাতে তারা কিন্তু আসতে চাইবে না যতক্ষণ না পর্যন্ত আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হবে। এটাই ব্যাপার, আমার কাছে আর কিছু নাই। আমাদের উনি বললেন একটু আগে একটা কথা যে
আমি একটু হ্যাঁ, প্রত্যেকের আমি সাউন্ড অন দাদার রাখতে সাথে বলবো। একমত। আমি যেটা বলতে চাইছি জাস্ট প্রেজেন্টলি হুম এক দু বছরের মধ্যে ভারতের এশিয়ান পজিশনটাকে ভালো উন্নত করা এবং 100-র মধ্যে নিয়ে আসা। বাট তার জন্য এটা মনে করবেন না যে আমরা সামনের 4 বছরে, নেক্সট 4 বছর বা তারপরের 4 বছরে আমরা বিশ্বকাপ খেলবো। তার জন্য আমাদের দরকার গ্রাসরুট থেকে কাজ করা, মানে ছোট ছোট বাচ্চা স্কুল লেভেল থেকে, ডিস্ট্রিক্ট থেকে তৈরি করে আনা। অ্যান্ড তার সাথে দরকার যেটা, সেটা হলো গিয়ে আমাদের একাডেমি তৈরি করা। এবং একাডেমি বলতে তাদের পুরো দায়িত্ব আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, স্পোর্টস মিনিস্ট্রি থেকে নেওয়া। তারা শুধু পড়াশোনা করবে আর খেলবে শুধু ইন্ডিয়া টিমের জন্য। তা আরেকটা জিনিস বলতে চাই, আমাদের যে আইএসএল এর 13টা বা 14টা টিম আছে, তাদেরকেও একটা জিনিস ভাবতে হবে যে তাদের প্রত্যেকটা টিমকে আন্ডার 13, আন্ডার 15, আন্ডার 17, আন্ডার 19 প্রত্যেককেই একাডেমি করতে হবে। এটা বাধ্যবাধক করতে হবে সরকারের তরফ থেকে। তবে দেখবেন যে আমাদের 12 বা 13 বা 14 বা 15 ওই ছোট ছোট বাচ্চারা আজ থেকে 10 বছর পরে অনেকটা গ্রুম হয়ে যাবে এবং ভারতে খেলার যোগ্য হয়ে উঠবে। বেশ, আমি আসবো আলোচনার মধ্যে ফিরে, তবে আমার সময় হয়ে গেছে আরো একটা বিজ্ঞাপন বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, চলে যাবো আবারও আলোচনার মধ্যে। এবার আমি একটু উৎপলদার কাছে যাব। উৎপলদা, কি মনে হচ্ছে এই সমস্ত কিছুর পর, আপনি যেমনটা খেলোয়াড়দের ফিজিক্যাল বিষয়টা নিয়ে আপনি লক্ষ্য রাখছিলেন যে কেন কোথায় আমাদের দুর্বলতা বা গাফিলতি খামতি রয়েছে, সেক্ষেত্রে খেলোয়াড়দের ফিজিক্যাল হেলথ এর ছাড়া আর কিসের কিসের গাফিলতি বলে মনে হয়? আমরা কি আগামী 20 বছরে কোনোভাবে আশা রাখতে পারবো ভারতবর্ষকে বিশ্বকাপের এই মঞ্চে? ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যেইভাবে গ্রাসরুট লেভেল নিয়ে কাজ করছে, হুম আমরা যেরকম ধরুন আপনাকে একটা আগে এক্সাম্পল দিয়ে নিই। আগে ধরুন সুনীল ছেত্রী হুম যেই মাঠে প্র্যাকটিস করতো, হুম ঠিক আছে, সেই মাঠটা হয়তো ফুটবলেরই উপযুক্ত না। বা ধরুন সুব্রত পাল, যারা আর কি বিদেশে খেলবার জন্য, অন্য দেশের লিগ খেলবার জন্য গেছে, তাদের কথাই বলছি। কিন্তু তারা যখন এসে আই লিগ আইএসএল এ এসছে, তখন তারা ভালো মাঠ পেয়েছে। ঠিক আছে, ইনফ্রাস্ট্রাকচারের সব থেকে বড় জিনিস হচ্ছে মাঠ। আমরা সারফেসই ভালো না আমাদের দেশে। হুম এখন রিসেন্টলি আন্ডার 17 বিশ্বকাপ হওয়ার পর থেকে আমাদের দেশে মাঠের পরিচর্যা ভালো হচ্ছে। ঠিক আছে, নাম্বার 2, মানে এই যে বাচ্চাগুলো, মানে আমাদের যে স্কাউটিং হচ্ছে, এই স্কাউটিং হয়ে 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 যেরকম ধরুন আপনাকে একটা এক্সাম্পল দিই, মাছ ধরা হয় যে জাল দিয়ে, হুম বড় মাছগুলোকে বিক্রি করে, ছোট মাছগুলোকে আবার ফেলে দেয় পুকুরে, ওইগুলোকে আবার বড় হওয়ার জন্য। এই যে স্কুটনিটা, হুম এই স্কুটনিটা ঠিক মতন হচ্ছে না। তারপরে হচ্ছে আপনার সব থেকে বড় জিনিস, আমাদের দেশের ছেলেরা, আমরা এই এখন মানে ফিফা কোর্স, এএফসি লাইসেন্স, এই সমস্ত করতে এসে আমরা জানতে পারছি আগে আমাদের দেশে মাত্র একটাই ফুটবল কোর্স ছিল, সেটা হচ্ছে এনআইএস, ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টসে একটা ডিপ্লোমা ডিগ্রি হতো 12 মাসের। ঠিক আছে, তো সেখানে ফুটবল কম শেখানো হতো, বেশি শেখানো হতো পড়াশুনোর চ্যাপ্টার। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে মানে আপনাকে বলছি, নিউট্রিশন, লোড এন্ড রিকভারি আমাদের প্লেয়াররা জানে না, আমাদের দেশের ম্যাক্সিমাম কোচেরা জানে না। একটা প্র্যাকটিস সেশনে কতখানি লোড হয়, তার এগেনস্টে কতখানি রিকভারি দরকার হয় একটা বাচ্চা। এইবার আমাদের বাচ্চারা ম্যাক্সিমাম সবাই আমাদের সময় আমরা আর্লি বার্ন, আমাদের ছোটবেলায় এত লোড দিয়ে দেওয়া হয়েছে যে ওই লোডটা যদি আমাদের ধীরে ধীরে মানে বয়সের পরিমাণ অনুযায়ী দেওয়া হতো, হুম তাহলে হয়তো আমরা একটা ভালো জায়গায় যেতাম। তো এইরকম আজকের ডেটে আমাদের এএফসি প্রো লাইসেন্স, তারপরে এ লাইসেন্স, বি লাইসেন্স, সি লাইসেন্স, এই সমস্ত আসছে। না, উৎপলদার হয়তো হুম নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, আমি আসবো উৎপলদার কাছে। সুবোধদা, এই যে ছবিটা উঠে আসছে ভারতবর্ষের ক্ষেত্রে, কখনো কি সোনার বুট ঘরে উঠবে না?
হ্যালো। শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, দেখো আমাদের সবচেয়ে সবচেয়ে বড় সমস্যা হুম। এই আমাদের ইন্ডিয়াতে আমরা গ্রাসরুট লেভেল থেকে উৎপলদার যে কথাটা বলছেন, কথাটা 100% সত্যি। এরা আমি সাপোর্ট করি, কারণ আমাদের এখান থেকে আমাদের বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যে হুম। বা অল ইন্ডিয়া লেভেলে গ্রাসরুট লেভেল ঠিকভাবে আমরা যদি পরিচর্যা করে আমরা উঠতে পারি, তখন আমরা সেই জায়গাতে আমরা পৌঁছতে পারবো। আর বিশেষ করে যে কথাটি কিছুক্ষণ আগে আমাদের বলছিল যে একাডেমি মাস্ট বি লিড দ্য একাডেমি ইন আওয়ার ইন্ডিয়া। Besides, what is the football? Football is the art, football is a business, football is a fun. এই কথাটা আমাদের ইন্ডিয়াতে ঠিকভাবে রাজ্যে রাজ্যে এখনো চালু হয় না, যার কারণে আমরা এক সময় আমরা হারিয়ে যাই মাঠ থেকে। কারণ আমরা পরিকল্পনার মাঠে যদি যদি না খেলে বা আমাদের সেই জায়গা বুঝতে পারে না। আর ফুটবলে যদি বিজনেস যদি না থাকে, সে কিভাবে চলবো? আর সাইন্টিফিক যদি না করে, তাহলে কিভাবে আমরা ওই তিনটা জিনিসটা আমরা বিশেষ করে ফলো করা আমাদের উচিত। ফুটবল ইজ এ আর্ট, ফুটবল ইজ এ বিজনেস, ফুটবল ইজ এ সায়েন্স। সুব্রতা, এই যে তো মাঠের কথা উঠে আসছে, ত্রিপুরা থেকে আপনি রয়েছেন, জম্পুজলা, টাকারজলা, এই যে এলাকাগুলো, বা ত্রিপুরার ফুটবলের এই মুহূর্তে পরিকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার কেমন রয়েছে? মাঠের যদি অবস্থা বলি, সেটাই বা কিরকম রয়েছে? হ্যাঁ, আমাদের ত্রিপুরাতে এখনো সঠিকভাবে আমরা পরিকাঠামোটা এখনো ঠিক না, চলছে আস্তে আস্তে। এখন বলতে গেলে যেমন জম্পুজলাতে আমরা এতটা মাঠ পেয়েছি, হ্যাঁ, এইভাবে কিলাকেও পেয়েছে। মনে আশা করি ত্রিপুরায় যে আস্তে আস্তে সেই প্ল্যানিং নিয়ে যদি আমরা কাজটা শুরু করতে পারে, টিএব এর সহযোগিতায়। আর বিশেষ করে কতগুলি সেন্টার আছে, এই সেন্টার গুলি আপনি যদি সঠিকভাবে আমরা পরিলক্ষিত করে যদি আমরা কোচিং এর দায়িত্বটা নিয়ে টিএব এক্সপার্ট কোচগুলি নিয়ে যদি আমাদের পকেট গুলি যদি আমরা তুলে ধরি, তাহলে আমরা ত্রিপুরা রাজ্যেও এগিয়ে যেতে পারে। পাশের রাজ্য মণিপুর যদি এত ভালো রেজাল্ট করতে পারে, মিজোরাম যদি করতে পারে, মেঘালয় যদি করতে পারে, আমরা ত্রিপুরা রাজ্যে পারবো না কেন? কিন্তু আমাদের এইখানে টিএবে ভূমিকা নেওয়াটা আমি মনে করি সঠিক সিদ্ধান্ত নিয়ে অগ্রসর হওয়া। বেশ, সঞ্জীবদার কাছে আমি যাব আরো একবার। সঞ্জীবদা, বিশ্বকাপ না খেললেও ভারত কি কখনো এশিয়ার অন্যতম শক্তি হতে পারবে, বা কি আশা করছেন? একদম, অ্যাজ এ ভারতবাসী অ্যান্ড 140 কোটির ভারতবাসী হয়ে আমরা সবসময় চাইবো যে আমরা প্রথমে এশিয়াতে আমরা উপরের দিকে যাব অ্যান্ড তারপরে বিশ্বকাপ খেলবো। আজ থেকে 15 বছর বা 20 বছর পরে, অ্যান্ড এটা 100%। বাট তার জন্য যেটা দরকার, পরিকাঠামো। আমি আপনাদের একটা কথা বলি, লাস্ট 15 বছরে ফিফা থেকে আমাদের এআইএফএফ কে যেটা আমি জানি যে অ্যাপ্রক্সিমেট 350 কোটি টাকা দেওয়া হয়েছে। বাট সেই টাকার হিসাব কোথায়? আই ডোন্ট নো। আমি যেটুকু জানি, দুটো স্টেডিয়ামের জন্য নাকি 120 কোটি টাকা খরচা হয়েছে। বাট সেই স্টেডিয়াম আদৌ কি হয়েছে, সেটার হিসাব কে দেবে? বাট এই সবগুলোর থেকে বেরাতে গেলে প্রথমে আমাদের ভাবতে হবে যে ভারতবর্ষ কেন বিশ্বকাপ খেলবে না, কেন এশিয়াতে আমরা উপরের দিকে যাব না, কেন উজবেকিস্তান, তুর্কিস্তান বা এদের কাছাকাছি আমরা যাব না। সো আমাদেরকে না সবাইকে আগে ভাবতে হবে যে হ্যাঁ, আমরা ভারতবাসী, আমাদেরকে এশিয়ার উপরে যেতে হবে। জাপান বলুন তো, জাপান আজকে 30 বছর আগেতে আমরা যে কথাটা ভাবছি, তারা ভেবেছিল, তারা স্কুল লেভেল থেকে বাচ্চাদের ট্রেনিং দিয়ে তৈরি করে তবে আজকে ওয়ার্ল্ড কাপ খেলছে এন্ড আজকে ভালো রেজাল্ট করছে। সো আমাদের যদি আজকে এটা আমরা ভাবি, সো আজ থেকে এটা আমাদের স্টার্ট করতে হবে, তবে নেক্সট 15 বা 20 বছর পর আমরা রেজাল্ট পাবো। একেবারে জাপান যেহেতু বলেন, আমি তার সাথে অ্যাড করে দেব ইউরোপ বা দক্ষিণ আমেরিকা, তার তুলনায় ভারতবর্ষ আজকে কতটা পিছিয়ে বলে মনে হয়? ইউরোপ, যদি আমরা ইউরোপকে যদি আমরা মডেল হিসাবে দেখতে যাই না, তাহলে কিন্তু ভারতবর্ষের কোনোদিন উন্নতি হবে না। কারণ আমাদেরকে প্রথমে এশিয়ান যে কান্ট্রিগুলো যারা বিশ্বকাপ খেলছে তাদেরকে দেখতে হবে।
কারণ আমরা একই এশিয়ার মধ্যে থাকি, তো আমরা জাপানকে দেখতে পারি, আমরা কোরিয়াকে দেখতে পারি, আমরা সৌদি আরবিয়াকে দেখতে পারি। সো তাদেরকে দেখে তারা আজ থেকে 15 বছর আগে কোথায় ছিল আর আমরা কোথায় ছিলাম, তারা যদি আজকে ওই জায়গা থেকে আজকে যদি বিশ্বকাপ খেলতে পারে, নেক্সট ওয়ার্ল্ড কাপ শোনা যাচ্ছে যে 48-এর জায়গায় 64টা টিম খেলবে, তো কেন না আমরা ওই 64-র মধ্যে আমরা ঢুকতে পারি? তো তার জন্য আমাদের ইমিডিয়েট ভারতীয় বংশোদ্ভূত যে প্লেয়ারগুলো বাইরে আছে তাদেরকে নিয়ে এসে আগে এশিয়ার কান্ট্রির মধ্যে খেলে র্যাঙ্ক বাড়াতে হবে, তাহলে হয়তো আমরা চান্স পাবো। অরূপদা, কি মনে হয়? বিষয়টা হচ্ছে যে উনি ঠিকই বলেছেন। আমি সবার আগে বলবো যে আমাদের যে পরিকাঠামো আছে, যে ইন্ডিয়ান যে পলিসি আছে, সেই পলিসিটাকে আগে চেঞ্জ করতে হবে, নাহলে কিচ্ছু হবে না। কোনো প্লেয়ারকে এনেও কিছু হবে না, সব প্লেয়ার আসবে আবার ব্যাক করে চলে যাবে, কিচ্ছু হবে না। কারণ কি, আমি নিজে ব্যক্তিগতভাবে একটা জিনিস শেয়ার করছি আপনাদের সঙ্গে। আমি লাস্ট ওয়ার্ল্ড কাপ কাতারে গেছিলাম, আমি সেখানে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগটাকে আমি 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 গ্যালারিতে, আমি ওখানে যেখানে সেমিফাইনাল হয়েছিল সেই লুসেল স্টেডিয়ামে আমি ওই ফ্ল্যাগটাকে শো করেছিলাম। আমাকে 2-4 জন জিজ্ঞাসা করেছিল, আপনাদের এটা কি কান্ট্রি? আমি বললাম আমি ইন্ডিয়া, আমার ইন্ডিয়া, এটা আই লাভ মাই ইন্ডিয়া। তো সেখানে ওরা বলেছিল ইন্ডিয়া ওয়াজ কান্ট্রি, ইন্ডিয়া কোথায় কত নম্বরে আছে আমি কিছু বলতে পারিনি। আমি সেই সময় 2022-এ আমাদের র্যাঙ্ক ছিল 97 থেকে 100। আমি একটু ভুল বলতে পারি, 97 থেকে 100-100-র মধ্যে আমাদের র্যাঙ্ক ছিল 2022-এ। তো সেখানে আমি 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 আজকে দেখলাম 139-139-এ আমরা চলে এসেছি। আর জাপানের কথা দাদা বলছিলেন, যে জাপান কিন্তু এই মুহূর্তে আমাদের এশিয়ান কান্ট্রিতে 1 নম্বরের জায়গা আছে র্যাঙ্কে, এশিয়ান কান্ট্রিতে 1 নম্বরে আছে দক্ষিণ জাপান। আমাদের যে কান্ট্রিতে আমরা খেলা দেখতে গেছিলাম 2022-এ কাতারে, সে কাতার এবার ড্র করছে, 1-1 ড্র করছে। কতখানি ভালো লাগছে আমাদের যে এবারের এশিয়ান কান্ট্রি একটাও এখনো পর্যন্ত হারিনি, একটা কান্ট্রি এখনো পর্যন্ত আমাদের কিন্তু আমরা হারিনি এই ওয়ার্ল্ড কাপে। এটা বিরাট প্রাপ্তি আমাদের কাছে। তো আমরা যদি আমাদের এআইএফএফ এবং আমাদের সরকারের থেকে পলিসি চেঞ্জ না করি, আমরা কোনোদিনই খেলতে পারবো না, আমি শিওর এটা। তার মানে পলিসি মেকিং নিয়ে এখানে প্রশ্ন উঠে আসছে। আমি আসবো আবার আলোচনার মধ্যে, সময় আরো একটা ফিরছি বিরতির পর আবার ফিরে এলাম। আলোচনা চলছে আমাদের পলিসি মেকিং নিয়ে, যেখানে পলিসি মেকিং যদি ঠিকঠাক ভাবে না হয় এখনো পর্যন্ত, তাহলে আগামী 20 বছর কেন, আগামী 40 বছরও ভারত আদৌ খেলতে পারবে কিনা সে নিয়ে সংশয় থেকেই যাচ্ছে আজকের এই আলোচনার মধ্যে। যেহেতু পলিসি মেকিং নিয়ে কথা হচ্ছে, আমি আবার একটু নব্যদার কাছেই যাবো। নব্যদা, কি মনে হয়? না, কোন একটা সমস্যা তৈরি হচ্ছে। আমি একটু উৎপলদার কাছে যাব। উৎপলদা, এই যে পলিসি মেকিং থেকে শুরু করে কিছুক্ষণ আগে যেটা স্ট্র্যাটেজিক প্ল্যান, আমরা যদি সে কথাও বলি, বা ম্যানেজমেন্ট, এই সমস্ত কিছুকে ঘিরেই কিন্তু সমস্যাটা তৈরি হয়ে গেছে, কি বলবেন? দেখো, এটা তো সবাই একই কথা বলছি আমরা, এটা তো একদম ঠিক। আমাদের পলিসি মেকিং, যেরকম ধরো, এটা আমার কথা না, এটা ভারতবর্ষের অ্যানালাইটারদের কথা, ঠিক আছে? তো যেখানে ক্রিকেটে ক্রিকেট যে এত বড় জায়গা নিয়েছে, ট্যালেন্ট এবং স্পোর্টস মিডিয়া কভারেজে 80% ওখানে চলে যায়, ঠিক আছে? এইবার ফান্ডেবিলিটি, তুমি পৃথিবীতে যাই করো, তোমাকে ফান্ডেবিলিটি এবং অ্যাকাউন্টেবিলিটি, এটা যদি ঠিক না হয় তাহলে পলিসি মেকিং খারাপ হবে। এইবার ধরো, আমাদের দেশের ছেলেরা প্রথম থেকে ওই একটাই কথা, পলিসি মেকিং, গভর্নমেন্ট ছাড়া পলিসি মেকিং কারোর পক্ষে করা সম্ভব না। তো আমাদের স্পোর্টস ফান্ডে দেখো, আমাদের দেশের হয়তো 1% কি 2% আমাদের স্পোর্টসের জন্য খরচা হয়। তো পৃথিবীর অন্য জায়গায় সেটার পরিমাণ অন্যরকম। পলিসি মেকিং তো একটা বড় ফ্যাক্টর।
প্লাস হচ্ছে মানে যেখানে যেই ধরনের কোচের দরকার, গ্রাসরুট লেভেল যেখানটায় হচ্ছে আমাদের সব থেকে বড় নজর দেওয়া উচিত, গ্রাসরুট লেভেলে। আগে তোমাকে আমি বলছি, ভারতবর্ষে যারা কোচিং করতো, আমি তোমাকে আমাদের ছোটবেলার কয়েকজনের নাম বলছি: হুম পরিতোষ চক্রবর্তী, হুম সুশীল ভট্টাচার্য, ক্যাপ্টেন ঘোষ, স্বরাজ ঘোষ, অমল দত্ত, এইরকম দুঃখীরাম মজুমদার, স্যার অচ্যুত ব্যানার্জি, এনরা সব ফুটবলের দিগ্গজ, মাস্টার প্ল্যান। এনরা আমাদের প্র্যাকটিস করাতো আমাদের ছোটবেলায়, যখন আমাদের 10, 11 বছর, 12 বছরের বয়স। কিন্তু তখনও ইন্ডিয়াতে আরম্ভ হয়নি যে 4, 5 বছর বয়স থেকেই মাঠে যে পাঠাতে হবে। স্যার আর্সেন ওয়েঙ্গার শুধু না, ফুটবল বিশ্বের সমস্ত তাবর তাবর সায়েন্টিস্টরা, ফুটবল সায়েন্টিস্টরা বলছে 4 বছর থেকে 12 বছরের মধ্যে অল টেকনিক্যাল জিনিস ফাইন অ্যান্ড ফারমোস্ট সাউন্ড করে নিতে হবে, প্র্যাকটিক্যালি সাউন্ড এবং টেকনিক্যালি সাউন্ড অনুপদা, না হলে পরে ফুটবল বিশ্বে এগোনো যাবে না। তো আমাদের দেশে কি হচ্ছে, আমাদের দেশে যারা ছোট ছোট বাচ্চা, তাদেরকে যেই ধরনের কোচ দেওয়া উচিত সেই ধরনের কোচ আমরা প্রোভাইড করতে পারছি না। তো এরকম অনেক কিছু আপ এন্ড ডাউনস আছে। একমাত্র আমি একটু ভারতবর্ষের বাকিদের স্পোর্টস সাউন্ড অন করতে বলবো। ম্যানেজমেন্ট হুম এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, আমরা যেহেতু আলোচনা করছি ফুটবল নিয়ে, ফুটবল কবে আমরা বিশ্বকাপ খেলতে পারবো, হুম এবং এরা যদি ফিফার সঙ্গে এখন যেটা করছে, ফিফা ট্যালেন্ট ডেভেলপমেন্ট স্কিম এবং গ্রাসরুট ডেভেলপমেন্ট ট্যালেন্ট স্কিম, এইটা যদি ঠিক করে ফুটবলের সঙ্গে খেলো ইন্ডিয়া, রিলায়েন্স ফাউন্ডেশন, টাটা ফুটবল একাডেমি, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, এদের সবাইকে নিয়ে স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেটিভরা সমন্বয়ে বসে একটা প্রি প্ল্যান করে, আমি আপনাকে কথা দিচ্ছি উইদিন 10 ইয়ার্স ইন্ডিয়া আবার ভারত সভায় জগৎ আসন, শ্রেষ্ঠ আসন হলো। নব্বদা, নব্বদা, অবকাঠামো আছে, আমাদের দর্শক আছে, আমাদের আমাদের বাজার আছে, সবকিছুই, কিন্তু টিকিট নেই বিশ্বকাপের। যে প্র্যাকটিক্যাল আমাদের অ্যাকশন প্ল্যান, রোড ম্যাপ কিছুই নেই। কারণ আমি জানি আমার স্টেটের থেকে লাজং ফুটবল ক্লাবের যে ছিলেন উনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন। আমরা যদিও ক্রিকেটে, ওরা আমাদের কাছে আসেন যে ক্রিকেট কি করে চলছে। আমি খুব সংক্ষেপে বলবো, পুরো দেশটাকে আপনি 10টা জোনে ভাগ করুন। ইন্ট্রাজোন মানে উইদিন দ্য জোন যেগুলো স্টেট আছে, যেরকম নর্থ ইস্ট জোন, ইস্ট জোন, সেন্ট্রাল জোন আমাদের ক্রিকেটে আছে, ওই জোন ওয়াইজ ভাগ করুন। দেখুন, টাকা, ফান্ডিং, স্পন্সরশিপ সব পারফরমেন্সের সঙ্গে লিঙ্ক। যখন জগমোহন ডালমিয়া রিলায়েন্স কাপ করেন, উনাকে অনেকেই ক্রিটিসাইজ করেছে যে টাকা কোথার থেকে আসবে। ওই রিলায়েন্স কাপ, ওয়ার্ল্ড কাপ এখানে করে, দ্যাট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। তো আমাদের কিছু, উই হ্যাভ টু টেক সাম ভেরি প্রোঅ্যাক্টিভ স্টেপস। এই ফুটবল ফেডারেশন দিয়ে হবে না। প্লাস ফেডারেশনে আপনার খেলোয়াড়দের রাখতে হবে। আপনি যদি এই পলিটিশিয়ান বা বিজনেসম্যান যারা জাস্ট ফর শো আসেন, তাহলে কোনোদিন এগুলো ডেভেলপ হবে না। আপনি খেলোয়াড় রাখতে হবে। সুনীল ছেত্রীকে রাখুন, বাইচিং ভুটিয়া আপনি দেখুন AIFF এ কি রকম ইলেকশনে হেরে গেল। তো আপনি খেলোয়াড় যারা ফুটবল খেলেছে উঁচু স্তরে, বাইরে খেলেছে, ওদেরকে রাখুন অফিসিয়াল, ওদেরকে রাখুন ম্যানেজমেন্টে। অন্যরাও থাকবে, বেশ। কিন্তু মেইন ওরা করে এই জোন করে। এইবার দেখুন 16টা টিম, AIFF বলেছিল যে একটা টিম যদি বাড়ে তাহলে ভারত যাবে, কোথায় 2টো টিম বাড়লো,
দুটোই কে গেল, ইরাক আর জর্ডান। একেবারে আমার সময় আমাদের- যেহেতু শেষ, আমি হ্যাঁ। একটু সঞ্জীব দা এবং অনুপদার কাছে একটা একটা করে উত্তর নেব যে কি মনে হচ্ছে যে এই যে বিভিন্ন একাডেমি যা যা রয়েছে সেগুলো কি এখন শুধু ব্যবসার কাজে জুড়ে গেছে, না কোথাও গিয়ে প্লেয়ার কালটিভেটে আর কোনো তাদের ভূমিকা রয়েছে? একেবারে সংক্ষেপে উত্তর নেব, সময় যেহেতু একেবারে শেষ। ভীষণভাবে ব্যবসায়ী হয়ে গেছে আমার একটা ব্যক্তিগত মত। কারণ ব্যবসা না হলে এইসব যে একাডেমিগুলো আছে সেগুলো অনেক বড় জায়গায় যেত। আজকে টাটা একাডেমি কোথায়? পশ্চিমবঙ্গ, কেরাল, আমাদের গোয়া হারিয়ে গেছে ফুটবল থেকে। খালি পলিটিক্স, আর কিচ্ছু নেই। আমি সঞ্জীব দা, খুব ডিসহার্টেড হয়ে গেছি। বেশ, সঞ্জীব দা। না, পলিটিক্স হবে, পলিটিক্স থাকবে, বাট সেই পলিটিক্সকে কাজে লাগিয়ে আমাদের ভারতবর্ষের ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে হবে। পলিটিক্সকে কাজে লাগিয়ে, ফুটবলের মধ্যে পলিটিক্স হবে না, বাট পলিটিক্সকে কাজে লাগিয়ে ভারতবর্ষের ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে হবে। পলিটিক্সের থেকে টাকা নিয়ে এসে একাডেমিগুলো তৈরি করতে হবে, রেসিডেন্সিয়াল একাডেমি তৈরি করতে হবে, যেখানে ছোট ছোট বাচ্চারা তারা ওখানে থাকবে, ওখানেই ট্রেনিং নেবে, তারা শুধু দেশের জন্য খেলবে। তবে গিয়ে ভারতবর্ষ আগামী 15 বা 20 বছর পরেতে ওয়ার্ল্ড কাপ খেলবে। বেশ, আমার আলোচনা যেহেতু আজকে এখানেই শেষ করতে হবে কারণ সময় শেষ, আমি 5 জনকেই জানাবো ধন্যবাদ আজকে আমার সাথে সাফ কথাতেই বসার জন্য। তবে প্রত্যেককে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু প্রশ্ন হচ্ছে একটাই, ভারতীয় ফুটবল কি সত্যি এগোবে, নাকি আমরা এতক্ষণ ধরে আশার গল্পই শুনছি? তবে আমরা প্রত্যেকেই আশা রাখবো ভারতের ফুটবল একদিন বিশ্বকাপের মঞ্চেও দাপাবে। শেষ করবো আজকের সাফ কথা এখানেই। দেখতে থাকুন সংবাদ।